হুম, এই ক্লাসটা করার মাধ্যমেই আমাদের সরল রেখা চ্যাপ্টারটা ডান, বুঝছো? আর অভিদাদা অলরেডি ম্যাট্রিক্সও নির্ণয় শেষ করে দিছে, তাই না? আমার পরে শুরু করে আমার আগে শেষ করে দিছে। ম্যাট্রিক্সও নির্ণয় ছোট একটা চ্যাপ্টার, কিন্তু সরল রেখা কিন্তু বিশাল বড় একটা চ্যাপ্টার, বুঝছো? তো 17টা ক্লাসের মাধ্যমে আমাদের একদম বেসিক থেকে পুরো অ্যাডমিশন পর্যন্ত কিন্তু আমরা কভার করে দিছি, তাই না? আমরা অ্যাডমিশনের অঙ্কও কিন্তু দেখছি, বুঝছো? তোমাদের এখানে বৃষ্টি হয়, আমাদের এখানে বাইরে ঝুম বৃষ্টি নামছে। ঠিক আছে, তো আজকে আমরা 17 নাম্বার লেকচারে যে টপিকটা দেখব, এটাও মূলত অ্যাডমিশনের টপিক, ভর্তি পরীক্ষার টপিক, বুঝছো? একাডেমিকে মাঝে মাঝে আসে, মেইনলি অ্যাডমিশনে আসে, সেটা হচ্ছে প্রতিবিম্ব। প্রতিবিম্ব ইংলিশে হচ্ছে ইমেজ, মিরর, এই ব্যাপারগুলো নিয়ে। হ্যাঁ, তোমরা আলোর প্রতিফলন পড়ে আসছো না? সমতল দর্পণ, সমতল দর্পণের প্রতিফলন দেখছো তোমরা? সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, এগুলা কিন্তু পড়ে আসছো, তাই না? উত্তল লেন্স, অবতল লেন্স, চিত্র আঁকায়ও আসছো। ওই জিনিসগুলো না ম্যাথামেটিক্সেও আছে, বুঝছো? তো আমরা এই ব্যাপারগুলো দেখবো। তো ম্যাথামেটিক্সে আমরা যখন প্রতিবিম্ব চিন্তা করব, তখন ওই উত্তল দর্পণ, অবতল দর্পণ এরকম না, সমতল দর্পণ। একটা সমতল দর্পণে আমরা কি কি চিন্তা করব? প্রতিফলন চিন্তা করব। তো ধরো এই হচ্ছে আমাদের একটা সমতল দর্পণ, তাই না? দর্পণ কেমনে বোঝাই জানি? একটা পাশ মসৃণ থাকে, আরেকটা পাশে কি সিলভার বা পাড়া লাগানো থাকে, তাই না? সিলভার বা পারদের একটা কি থাকে? আস্তরণ থাকে, তাই তো? তাই না? আমাকে সবাই বলো, এটাই একটা সমতল দর্পণ, তাই তো? 3D তে সমতল দর্পণ কি একটা ইয়ের মতো না, একটা কাগজের পেজের মতো না, বুঝছো? এই যে বোর্ডটার মতো দর্পণ, তাই না? তাই তো। আর তুমি যদি 1D তে চিন্তা করো, আমাদের সমতল দর্পণটা সেটা কিন্তু একটা রেখার মতো, তাই না? এটা একটা রেখার মতো, তাই তো? সমতল দর্পণে কিছু একটা যদি আপতিত হয়, তখন কি আপতন কোণ আর প্রতিফলন কোণ এই দুইটা সমান, তাই তো? এটাকে উল্টায় দিতে হবে, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, তাই না? তাই তো। তো তুমি যখন এভাবে 1D চিন্তা করতেছো, 1 ডিমেনশনাল, একমাত্রিক, তখন আমাদের সমতল দর্পণটা কি একটা সরল রেখা। এই তো খেলা জমে গেছে, সরল রেখা না? আমরা কোন চ্যাপ্টার পড়তেছি? সরল রেখা, বুঝছো? এইবার আমরা জিনিসপাতি দেখব, চলো চলো চলো। তো সমতল দর্পণের ক্ষেত্রে কোন জিনিসগুলো একটু মাথায় রাখা লাগে? সমতল দর্পণে তুমি ধরো একটা বিম্ব গঠন করবা, ঠিক আছে? এই ধরো সুন্দর একটা সমতল দর্পণ, এই সমতল দর্পণে তুমি একটা বিম্ব গঠন করবে, ওকে? ঠিক আছে, ধরো এই একটা বস্তু, আমরা ছোট্ট একটা বস্তু চিন্তা করি, এই ধরো একটা বস্তু, ওকে? এখন সমতল দর্পণের রেসপেক্টে যখন বিম্বটা গঠিত হয়, বলতো বিম্বটা দেখতে কেমন হবে? বলো তো কেমন হবে? এই ধরো এটা, এটা এই দিকটায় কথা হবে, তাই না? দর্পণ, এটা হচ্ছে বস্তু, দর্পণ আর কি বিম্ব। আমাদের তিনটা জিনিস লাগে। প্রথমত হচ্ছে অবজেক্ট বা বস্তু, তারপর হচ্ছে একটা মিরর লাগে বা দর্পণ, আর হচ্ছে কি একটা ইমেজ তৈরি হয়। আচ্ছা, সমতল দর্পণের ক্ষেত্রে, সমতল দর্পণের ক্ষেত্রে বস্তুটা যেরকম, বিম্বটা এক্স্যাক্টলি সেরকম, তাই না? তাই তো, ছোট হয় না, বড় হয় না, এক্স্যাক্টলি ওরকম। তারপর তারপর খেয়াল করো তো, এই বিন্দুটা মানে বস্তুর এই বিন্দুটা দর্পণ থেকে যত দূরে, দর্পণ থেকে যত দূরে, এইটার একটা প্রতিবিম্ব বিন্দু পাওয়া যাবে না? এইটার একটা প্রতিবিম্ব বিন্দু পাওয়া যাবে না? আমাকে বলো।
পাওয়া যাবে তো, তাই না? সেটাও কিন্তু দর্পণ থেকে ঠিক ততটুকু দূরে। তুমি যদি এটাকে চিন্তা করো এম, এটাকে চিন্তা করো এম প্রাইম, এইটাকে তুমি যদি চিন্তা করো ও বিন্দু, হ্যাঁ ও বিন্দু। আচ্ছা এভাবে না, আমরা এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে এম প্রাইম, মিরর বোঝাচ্ছি। এটা হচ্ছে একটা বিন্দু আর এটা তার প্রতিবিম্ব বিন্দু, আর এটা তার প্রতিবিম্ব বিন্দু, ঠিক আছে? সিমিলার ভাবে এই বস্তুটা তো অনেকগুলা বিন্দু নিয়ে তৈরি, এই সবগুলা বিন্দুর কি প্রতিবিম্ব বিন্দু পাওয়া যাবে না? পাওয়া যাবে তো, পাওয়া যাবে তো। এই প্রত্যেকটা বিন্দু কি বৈশিষ্ট্য মেনে চলে, কি বৈশিষ্ট্য মেনে চলে? প্রথমত অবজেক্ট অ্যান্ড ইমেজ, বস্তু আর বিম্ব দুটা কি একদম সেম সাইজের, কোনো চেঞ্জেস আসবে না, ঠিক আছে? অবজেক্ট যেরকম ইমেজটাও সেরকম। তারপর তারপর মিরর থেকে আমাদের বস্তুর উপরস্থ বা অবজেক্টের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব মিরর থেকে ওই বিন্দুটার প্রতিবিম্বের দূরত্বের সমান। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যদিও তোমরা সবাই জানো। সেকেন্ড আরেকটা কথা হচ্ছে বস্তুর উপরস্থ কোনো বিন্দু আর বিম্বের উপরস্থ তার অনুরূপ বিন্দু, এই দুটা কানেক্ট করলে যেই সরল রেখাটা পাওয়া যায়, যেই সরল রেখাটা পাওয়া যায় সেটা দর্পণের উপর লম্ব না অভিলম্ব? বলো। ইজ পারপেন্ডিকুলার টু এম এম প্রাইম। এই দুইটা জিনিস জাস্ট একটু মাথায় রাখলেই হবে। সমতল দর্পণের সব অঙ্ক আমরা এটা দিয়েই করে ফেলতে পারবো, ঠিক আছে? আমাকে সবাই বলো, সমতল দর্পণের সব অঙ্কই কি আমরা এটা দিয়ে করে ফেলতে পারবো? সবাই কি বুঝছো? আমাকে বলো তো ভাই, একটা চ্যাপ্টার শেষ করে কিছুদিন অফ দিবেন না? হ্যাঁ অফ তো দিব, ডেফিনেটলি অফ দিব, কি বলে? সবাই 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 কি বুঝতে পারছো তোমরা? ওকে, চলো 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 চলো। তো এখন আমরা প্রতিবিম্ব বের করব। তার মানে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা রেখা, যে কোনো একটা রেখা, সেটাই কি দর্পণ হিসেবে কাজ করতে পারে না? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা রেখা, যে কোনো একটা রেখা সেটাই কি দর্পণ হিসেবে কাজ করতে পারে, সেটাই কি দর্পণ হিসেবে কাজ করতে পারে। তো চলো, তো চলো এইটা ধরো আমাদের y অক্ষ, এইটা ধরো আমাদের y অক্ষ, এইটা ধরো আমাদের কি x অক্ষ, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের প্রথম আমরা দর্পণ হিসেবে যেই জিনিসটাকে চিন্তা করব সেটা হচ্ছে আমাদের x অক্ষ, অর্থাৎ x অ্যাক্সিসকে আমরা দর্পণ হিসেবে চিন্তা করব। বুঝছো? তাহলে কি কি মজার কাহিনী হয় সেটা আমরা দেখব। হ্যাঁ, তাহলে আমরা মিরর হিসেবে কাকে চিন্তা করতেছি? x অক্ষকে। মিরর হিসেবে কাকে চিন্তা করতেছি? x অক্ষকে। সবাই তোলো তোলো তোলো। হ্যাঁ, আচ্ছা, তো ধরো আমাদের কাছে একটা বিন্দু আছে, হ্যাঁ একটা বিন্দু পি বিন্দু x, y। তুমি আমাকে বলো x অক্ষের সাপেক্ষে এই বিন্দুটার প্রতিবিম্ব কি হবে? জাস্ট দুইটা প্রপার্টি মেনে চলতে হবে, এই যে এই দুইটা, ঠিক আছে? তো চলো আমরা করি তাইলে। তার মানে আমাদের প্রথম প্রপার্টি হচ্ছে এখান থেকে এটার দূরত্ব যা, দর্পণ থেকে তার প্রতিবিম্বের দূরত্ব তাই হবে, তাই না? তাই তো, সবাই সবাই বলো। দ্বিতীয়ত দ্বিতীয়ত এইটা দর্পণের উপর পারপেন্ডিকুলার, লম্ব লম্ব। আচ্ছা, তো লম্ব যদি হয়, দর্পণটা তো x অক্ষ, তাহলে এই ডটেড রেখাটা কি y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল প্রত্যেকটা বিন্দু কি একটা রেখার উপরে প্রত্যেকটা বিন্দুর ভুজ সেম হয়। তাহলে পি প্রাইম তার ভুজ কিন্তু আমি পেয়ে গেছি, পি প্রাইম তার ভুজ কিন্তু আমি পেয়ে গেছি। আমি কি পাইছি? এবার চলো তার কোটি। আমার এই ডিসটেন্সটা কত? y। এতটুকু ডিসটেন্স এটা কি y, এতটুকু ডিসটেন্স এটাও কি হবে y, কিন্তু নিচের দিকে, তাই না? এতটুকু y, এতটুকু y, নিচের দিকে।
তাহলে এটা কি মাইনাস ওয়াই হবে না? আমাকে বলো এটা কি হবে? মাইনাস ওয়াই হবে না? তাহলে এক্স অক্ষের রেসপেক্টে যে কোনো বিন্দুর প্রতিবিম্ব কি হয়ে যাবে? ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই, ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই। আমাকে বলো তো এক্স অক্ষের সাপেক্ষে পি অফ 2,3 এই বিন্দুর প্রতিবিম্ব কত? ওয়াইয়ের জায়গায় -3, ওয়াইয়ের জায়গায় -3, আর কিচ্ছু না। ওকে, এবার চলো চলো আমরা তো একটা বিন্দুর প্রতিবিম্ব দেখলাম। কি দেখলাম? কি দেখলাম? একটা বিন্দুর প্রতিবিম্ব দেখলাম। এখন বিন্দু না, চিন্তা করো একটা বস্তু বা একটা শেপ, ধরো একটা বৃত্ত, এইটার প্রতিবিম্ব কি হবে? বুঝছো? ধরো বিন্দু না, বিন্দু না, একটা আকৃতি, একটা জ্যামিতিক আকৃতি, এক্স অক্ষের সাপেক্ষে এদের প্রতিবিম্ব কি হবে? যে কোনো জ্যামিতিক আকৃতির সমীকরণ থাকে, বুঝছো? এটার একটা সমীকরণ আছে, এটার একটা সমীকরণ আছে, হ্যাঁ, এক্স আর ওয়াই রিলেটেড একটা সমীকরণ, ধরো এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0, এটা এটার সমীকরণ। জি অফ এক্স কমা ওয়াই এটা হচ্ছে এটার সমীকরণ। বুঝছো? 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 এই সরল রেখার যেমন সমীকরণ হয়, আমরা গত ক্লাসেই দেখছিলাম এফ অফ এক্স ওয়াই, আমরা ধরতে পারি না 2x + 3y + 4 = 0, সেটাকে আমরা f of x y = 0 ধরি। সিমিলার ভাবে বৃত্তেরও সমীকরণ আছে, এটারও সমীকরণ আছে। হ্যাঁ, বৃত্ত চ্যাপ্টার শুরু করবে হুইদাদা, তোমরা শিখাবে, ঠিক আছে? আচ্ছা, বিন্দুর প্রতিবিম্ব আমি জানি। এখন বস্তু আসলে কি? কোটি কোটি বিন্দু নিয়েই তৈরি না? তাহলে এই সবগুলা বিন্দুর প্রতিবিম্ব হবে না? সবগুলা বিন্দুর প্রতিবিম্ব তার মানে কি? সবগুলা বিন্দুর কোটির জায়গায় কি হবে? নেগেটিভ কোটি, ওয়াই এর জায়গায় -y, সবগুলা বিন্দুর ওয়াই এর জায়গায় -y হয়ে যাবে। তাহলে কোন একটা জিনিসের সমীকরণ যদি দেওয়া থাকে, তার প্রতিবিম্বের সমীকরণ কি হবে জানো? খুব সহজ, তুমি ওয়াই এর জায়গায় -y বসায় দিবা, ওয়াই এর জায়গায় -y বসায় দিবা, আর কিচ্ছু করার দরকার নাই। কারণ প্রত্যেকটা বিন্দুই প্রতিবিম্বিত হচ্ছে, আর বিন্দুর প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয় সেটা তো আমরা বুঝছি। সিমিলার ভাবে এটার প্রতিবিম্ব কি হবে? জাস্ট ওয়াই এর জায়গায় -y। আমি কি বুঝাইতে পারছি? চলো আমরা এখন অঙ্ক করব। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? আমাকে সবাই বলো তো, আমি কি তোমাদের সবাইকে বুঝাইতে পারছি? বলো, তাহলে চলো অঙ্ক করি। ঠিক আছে, এক্স অক্ষে যে সুন্দর করে লেখা আছে, দেখো আমার স্লাইডটাই কিন্তু তোমাদের নোট। হ্যাঁ, এক্স অক্ষের সাপেক্ষে কোন বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে হলে শুধুমাত্র ওয়াই এর জায়গায়, শুধুমাত্র ওয়াই এর জায়গায় -y বসে দিবা, আর কিচ্ছু লাগবে না। দেখো এক্স অক্ষের সাপেক্ষে বলতো এই সরল রেখার প্রতিবিম্ব কি হবে? এক্স অক্ষের সাপেক্ষে এই সরল রেখার তুমি ওয়াই এর জায়গায় -y বসে দিবা, আর কিচ্ছু না, তাই না? 7x - 3y + 1 = 0, জাস্ট ওয়াই এর জায়গায় -y বসে দিবা, ঠিক আছে? তারপর 1,2 এই বিন্দুর প্রতিবিম্ব কত? ওয়াই এর জায়গায় -2, ঠিক আছে? তারপর এক্স অক্ষের সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্ব ওয়াই এর জায়গায় -y, তাহলে কি হয়? x² + y², ওয়াই এর জায়গায় -y বসাইলেও লাভ হয় না, বুঝছো? -8x - 9y + 7 = 0। হ্যাঁ, তুমি ওয়াই এর জায়গায় কি করছো? -y বসাই দিছো। ওয়াই এর জায়গায় কি করছো? -y বসাই দিছো। এই পরাবৃত্তের প্রতিবিম্ব ওয়াই এর জায়গায় -y, x² = -4y + 2। শেষ। এগুলো এমসিকিউতে আসলে ঠাস ঠাস অ্যান্সার দিয়ে দিবা, বুঝছো? ঠাস ঠাস অ্যান্সার দিয়ে দিবা। আমি কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমরা এক্স অক্ষের সাপেক্ষে যে কোনো জিনিসের প্রতিবিম্ব বের করে ফেলছি। এবার আমাকে বলো তো, ওয়াই অক্ষের সাপেক্ষে তুমি যদি যে কোনো কিছুর প্রতিবিম্ব বের করতে চাও, তুমি কি বুঝতে পারতেছো কি হবে?
তুমি কি বুঝতে পারতেছো কি হবে? ওয়াই অক্ষের সাপেক্ষে আমরা যে কোনো একটা বিন্দুর প্রতিবিম্ব বের করি। ওকে, ওয়াই অক্ষের রেসপেক্টে কোন একটা বিন্দুর প্রতিবিম্ব। ওকে, এই ধরো p of x, y। ওকে, তাহলে বিন্দুটা প্রতিবিম্বটা কই হবে? প্রতিবিম্বটা কই হবে? এখানটাই হবে, তাই না? প্রতিবিম্বটা কই হবে? এখানটাই হবে। তাহলে বলো তো, এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এটার উপরস্থ সবার কোটি সেম। ভুজ কি হবে? এতটুকু এক্স, এতটুকু এক্স, কিন্তু নেগেটিভ দিকে, তাহলে মাইনাস এক্স। তার মানে বিন্দুর ক্ষেত্রে তুমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাবা, আর যে কোনো বস্তুর সমীকরণের ক্ষেত্রে ধরো এফ অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে, ইকুয়ালস টু 0, এটার প্রতিবিম্ব কি হবে? এক্স অক্ষের সাপেক্ষে তুমি যদি এক্স অক্ষকে দর্পণ চিন্তা করো, তাহলে কি হবে আমাকে বলো তো? এক্স এর জায়গায় মাইনাস এক্স, এক্স এর জায়গায় মাইনাস এক্স। ওকে, তাহলে চলো অঙ্ক করি। ওয়াই অক্ষের সাপেক্ষে এই সরল রেখার প্রতিবিম্ব, তাহলে এক্স এর জায়গায় তুমি মাইনাস এক্স বসাবা, মাইনাস 7x প্লাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। হ্যাঁ, দেখো ওয়াই অক্ষের রেসপেক্টে, তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স, এক্স এর জায়গায় মাইনাস এক্স, এই বৃত্তের এক্স এর জায়গায় মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x হয়ে যাবে, প্লাস 9y প্লাস 7 ইকুয়ালস টু 0। বুঝলাম? আচ্ছা, তারপর ওয়াই অক্ষের রেসপেক্টে বলো তো এটার প্রতিবিম্ব কি হবে? একটা মজার কাহিনী খেয়াল করছো? ওয়াই অক্ষের সাপেক্ষে এইটার প্রতিবিম্বের কোনো চেঞ্জ হয় নাই, তাই না? এটা কখন হয়? ওয়াই অক্ষের রেসপেক্টে দেখো প্রতিবিম্বের সমীকরণের কোনো চেঞ্জ হয়েছে? আমাকে অ্যান্সার দাও তো। ওয়াই অক্ষের রেসপেক্টে বস্তু যেটা ছিল প্রতিবিম্ব কিন্তু কি তাই আসছে না? এটা কখন হইতে পারে? আমরা বলবো, আমি তোমাকে বোঝাবো, অসুবিধা নেই। এবার এক্স অক্ষ ওয়াই অক্ষ ডান, এক্স অক্ষ ওয়াই অক্ষ ডান, আমরা একটা খুবই স্পেশাল রেখা, আমরা এখন খুবই স্পেশাল একটা রেখা, ওটার রেসপেক্টে প্রতিবিম্ব বের করব। বুঝছো? খুবই স্পেশাল একটা রেখা, আমরা এখন খুবই স্পেশাল একটা রেখা, তার রেসপেক্টে কি করব? প্রতিবিম্ব বের করব, যে কোনো কিছু। আচ্ছা, ঠিক আছে, আমাদের সেই স্পেশাল রেখাটা হচ্ছে মূলবিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। মূলবিন্দুগামী এবং এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এটা কোন রেখা আমাকে বলো তো? এই রেখাটা না? আমাকে সবাই বলো, এই রেখাটা না? ঠিক আছে, এই রেখার রেসপেক্টে কোন একটা বিন্দুর প্রতিবিম্ব। হ্যাঁ, চিন্তা করো আমাদের বিন্দুটা আছে হচ্ছে এখানটায়, পি অফ এক্স কমা ওয়াই। বলো তো এটার প্রতিবিম্ব কোথায় হবে? সবাই আমাকে একটু বলো। তাহলে এই দুইটা তুমি কানেক্ট করবা, এটা এটার উপরে লম্ব, তাই না? বুঝছো? তারপর এখান থেকে সমদূরবর্তী, এখান থেকে সমদূরবর্তী। তোমার কমন সেন্স কি বলতেছে? আচ্ছা, তোমরা ফাংশন পড়ে আসছো ছোট ক্লাসে, এই রেখার রেসপেক্টে কোনো জিনিসের কোনো ফাংশনের গ্রাফের যদি প্রতিবিম্ব নাও, তার বিপরীত ফাংশনটা পাওয়া যায় না? বুঝছো? বিপরীত ফাংশন মানে কি? এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স করে দিতে হয়। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে সবাই?
আমাকে বুঝাইতে পারছি? খেয়াল করো, y ইকুয়ালস টু x, তাহলে এই রেখার উপরে সব বিন্দুর ভুজার কোটি সমান, এটা বুঝছো? এই রেখার উপরে সব বিন্দুর ভুজার কোটি সমান, ঠিক আছে? তাহলে এখান থেকে এটার দূরত্ব যদি সেম হয়, চিন্তা করো এই বিন্দুটা হচ্ছে ধরো 1,1, হ্যাঁ দেখো আমি কমন সেন্স বলতেছি, 1,1, এই রেখার উপর সবার ভুজার কোটি সেম, কারণ y ইকুয়ালস টু x। আমি যদি বলি এই বিন্দুটা হচ্ছে 2,1, তাহলে এটা থেকে 2,1 এর দূরত্ব, ওটার দূরত্ব যদি সমান হইতে হয়, সেটা মাস্ট বি 1,2 হওয়া লাগবে না? বলো তো, আর নাইলে কি পসিবল? সবাই সবাই কি কমন সেন্স দিয়ে এটা ধরে ফেলছো না? বলো 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 বলো, সবাই কি কমন সেন্স দিয়ে এটা ধরছো? তার মানে p অফ x, y, হ্যাঁ p অফ x, y, এটার প্রতিবিম্ব কি হবে আমাকে সবাই বলো। x আর y ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ y এর জায়গায় x আসবে, x এর জায়গায় y আসবে, y এর জায়গায় x আসবে, x এর জায়গায় y আসবে। এটা কি? এই রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, এই রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, বুঝছো? ক্লিয়ার? এখন আমি যদি বস্তুর প্রতিবিম্ব চাই, মানে কোনো একটা জিনিসের সমীকরণ দেওয়া আছে, ধরো g অফ x, y ইকুয়ালস টু 0, তাহলে এইটার প্রতিবিম্বের সমীকরণ কি হবে? এটার প্রতিবিম্বের সমীকরণ কি হবে? তুমি x আর y ইন্টারচেঞ্জ করে দিবা, x আর y ইন্টারচেঞ্জ করে দিবা, বুঝছো? x এর জায়গায় y, y এর জায়গায় x। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি তোমাদের সবাইকে? আচ্ছা, তাহলে আমরা অঙ্ক করি। দেখো সুন্দর করে লেখা আছে, y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে, y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে, হ্যাঁ y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে তুমি যদি প্রতিবিম্ব বের করতে যাও, x এর জায়গায় y, y এর জায়গায় x, তাহলে বলো কি হবে? y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে এই সরল রেখার প্রতিবিম্ব কত? 7y প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0, 7y প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? 1,2 এর প্রতিবিম্ব কত? x আর y ইন্টারচেঞ্জ 2,1, হ্যাঁ এটার প্রতিবিম্ব কি হবে? x আর y ইন্টারচেঞ্জ y স্কয়ার প্লাস x স্কয়ার, y স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 8y প্লাস 9x প্লাস 7 ইকুয়ালস টু 0। এই পরাবৃত্তের প্রতিবিম্ব x আর y ইন্টারচেঞ্জ, y স্কয়ার ইকুয়ালস টু 4ax। ওকে, এবার চলো আমরা একটা মজার জিনিস দেখি। প্রতিবিম্বের সমীকরণ যদি চেঞ্জ না হয়, এটার মানেটা কি? এটার মানেটা কি? চলো আমরা একটা মজার জিনিস দেখি। আমাকে একটা কথা বলো তো, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, x অক্ষের সাপেক্ষে, x অক্ষের সাপেক্ষে এটার প্রতিবিম্ব কত? আমাকে বলো যে x অক্ষের সাপেক্ষে এটার প্রতিবিম্ব কত? তুমি y এর জায়গায় মাইনাস y বসাও। এখন y এর জায়গায় যদি মাইনাস y বসাও, তাহলে বলো তো কি চেঞ্জেস আসছে? কোনো কি চেঞ্জেস আসছে? কোনো কি চেঞ্জেস আসছে না? কিন্তু এটার মানে হচ্ছে তুমি যার রেসপেক্টে প্রতিবিম্বটা নিছো, ওর রেসপেক্টে ওই জিনিসটা প্রতিসম, ওই জিনিসটা প্রতিসম। দেখো আমরা যেই জিনিসটা সমীকরণ লিখছি না, ওটা একটা জিনিসের সমীকরণ, ওই জিনিসটাকে বলে পরাবৃত্ত। তোমরা শিখবা সেকেন্ড ইয়ারে শিখবা, এটাকে বলা হয় পরাবৃত্ত। এই পরাবৃত্তের গ্রাফটা আমি আঁকাই, কেমনে আঁকাইছি তোমরা শিখতে পারবা পরবর্তীতে।
এই পরাবৃত্তের গ্রাফটা কেমন জানো? এই পরাবৃত্তের গ্রাফটা হচ্ছে এরকম, সে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। তুমি যদি এটার রেসপেক্টে আবার প্রতিবিম্ব নাও, কোনো চেঞ্জেস আসবে? কোনো চেঞ্জেস আসবে না কিন্তু। হ্যাঁ, ওকে। এই যে আমি যে দ্বি প্রতিসম, মানুষ দ্বি প্রতিসম প্রাণী না, যদিও পুরাপুরি সেম হয় না, বাট এটার রেসপেক্টে তুমি যদি প্রতিবিম্ব নাও, চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। আচ্ছা, এবার আরেকটা খুবই স্পেশাল জিনিস, এটা তোমরা নেক্সট ক্লাসেই পড়তে পারবা, নেক্সট চ্যাপ্টারে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার। বলো তো, তুমি এক্স অক্ষের রেসপেক্টে এটার প্রতিবিম্ব নাও, এক্স অক্ষের রেসপেক্টে এটার প্রতিবিম্ব নাও, তাহলে কি হবে? ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই। ওয়াই অক্ষের রেসপেক্টে এটার প্রতিবিম্ব নাও, তাহলে কি হবে? এক্স এর জায়গায় মাইনাস এক্স। হ্যাঁ, তুমি ওয়াই ইকুয়ালস টু এক্স রেখার সাপেক্ষে এটার প্রতিবিম্ব নাও, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ, কোনো কি চেঞ্জেস আসছে? কোনো কি চেঞ্জেস আসছে? তার মানে তিনটা রেখার সাপেক্ষেই এই বান্দা প্রতিসম। এই বান্দা কি জানো? এই বান্দা হচ্ছে একটা বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। বুঝছো? এই বান্দা হচ্ছে একটা বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে কোথায়? কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। খেয়াল করো, এটা এক্স অক্ষের সাপেক্ষেও প্রতিসম, ওয়াই অক্ষের সাপেক্ষেও প্রতিসম, ওয়াই ইকুয়ালস টু এক্স রেখা এটার সাপেক্ষেও প্রতিসম, যেন কোনো চেঞ্জেস হয়নি। আমরা কি মোটামুটি বুঝে গেছি? আচ্ছা, তাহলে অক্ষ আর এই স্পেশাল রেখার সাপেক্ষে আমরা কি প্রতিবিম্ব দেখে ফেলছি। এইবার আমাদের মেইন কাজ, আমরা এবার দেখবো হচ্ছে যে কোনো রেখা, সেটাই তো প্রতিবিম্ব হইতে পারে। ধরো 2x প্লাস 3y প্লাস 4, এটা একটা রেখা না? এটা একটা দর্পণ হইতে পারে না? যে কোনো রেখাই কি দর্পণ হতে পারে? তাহলে এটার রেসপেক্টে আমি যদি বিন্দু বা বস্তুর প্রতিবিম্ব বের করতে চাই, কিভাবে বলবো? বলো, তোমরা সবাই বলো। বের করতে পারা উচিত। এই সরল রেখাটা হয়তো একটু তেরা বেড়া হবে, এরকম হবে, বাট এইটাকে প্রতিবিম্ব চিন্তা করলে এটার রেসপেক্টে বিন্দু বা একটা বস্তু, তার প্রতিবিম্ব আমাদের বের করতে পারা উচিত। তো কেমনে করব সেটাই আমরা দেখব, কেমনে করব সেটাই আমরা দেখব। ওকে, তো সেটার আগে ছোট্ট একটা স্পেশাল কেস, বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব। বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, এটা খুবই সহজ, পরীক্ষায় আসে। এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর প্রতিবিম্ব। তো চিন্তা করো, আমাদের এ বিন্দু হচ্ছে এইটা, হ্যাঁ, আর বি বিন্দু ধরো এইখানে, বি বিন্দু কত? 5,6। কি বলছে? এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর প্রতিবিম্ব। তার মানে হচ্ছে এই ডিস্টেন্সটা যা, এই ডিস্টেন্সটা কি তাই। ওকে, তাহলে বলো তো, এই দুইটার মধ্যবিন্দু এ না? একদম কমন সেন্স তো। তাহলে এটা তুমি যদি আলফা কমা বিটা ধরো, বের করে ফেলতে পারবা না? কিংবা আমরা একটা শর্টকাটও শিখছিলাম, এই যে এরকম, বলো 5 থেকে 2 কমছে না বাড়ছে? মনে আছে তো? 5 থেকে 2 কমছে না বাড়ছে? কমছে, 3 কমছে। এটা আর এটা সমান, তাহলে এখান থেকে এখানে আসলেও কি 3 কমবে? 3 কমাইলে কত? -1। ঠিক আছে, বুঝছো? তারপর 6 থেকে 3 কমছে না কমছে? বাড়ছে? 3 কমছে, তাহলে 3 থেকে, ক্লিয়ার? বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব,
আমরা কি বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝতে পারছি? আমাকে বলো তো, বক্ররেখার সাপেক্ষে কি প্রতিবিম্ব বের করা যাবে? আমরা আপাতত সমতল দর্পণ নিয়ে কথা বলতেছি, বুঝছা? বক্ররেখার সাপেক্ষে পসিবল, হ্যাঁ, সেটা একটু কমপ্লেক্স, আমাদের এই চ্যাপ্টারে নাই। তাহলে বলো, y = x রেখার সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব স্থানাঙ্ক বুয়েটে আসছে। এইটা এক লাইনের ব্যাপার না, কি হবে? ভুজকোটি ইন্টারচেঞ্জ, ভুজকোটি ইন্টারচেঞ্জ, তাই না? শিখাইছি কিন্তু আমরা তিনটা স্পেশাল রেখা, একটা হচ্ছে প্রথমত x অক্ষ মানে এই রেখাটা, তারপর y অক্ষ, তারপর হচ্ছে একটা স্পেশাল y = x রেখা। এই তিনটা রেখার সাপেক্ষে যে কোনো বিন্দুর প্রতিবিম্ব ঠাস করে বের করে ফেলতে পারি। ওকে, এইবার মেইন কাহিনী শুরু হয়ে গেছে। এই রেখার সাপেক্ষে 1,2 বিন্দুর প্রতিবিম্ব। বুঝছো? 3x + 4y + 1, এই রেখার সাপেক্ষে তুমি একটা বিন্দুর প্রতিবিম্ব বের করবা। বলো তো দেখি, আইডিয়া দাও সবাই, কেমনে করবা? ধরো পি বিন্দুটা হচ্ছে 1,2, আমাকে সবাই আইডিয়া দাও তো কি করা যায়। তোমাদের সবার পারা উচিত, না পারলে আসলে তুমি চিন্তা করতে শিখো নাই, একদমই শিখো নাই। এক্ষেত্রে আমি ব্যর্থ, টাইম দিচ্ছি। বলো, আমি পি প্রাইমের স্থানাঙ্ক কেমনে বের করব? একটু হিন্ট দেই। পি প্রাইম এটার উপরে লম্ব। তুমি কি পি প্রাইমের সমীকরণ বের করতে পারবা? তুমি কি পি প্রাইমের সমীকরণ বের করতে পারবা? পারবো। আমি কি কোনোভাবে এই বিন্দুটা বের করতে পারবো? আর এই বিন্দুটা বের করতে পারলেই কি আমাদের কাহিনী খতম না? তখন এটার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বের করলেই হয়। ঢুকছে মাথায়? এই তো অনেকেই পারছো। লম্ব দূরত্ব না, ঠিক আছে। তাহলে আমি আমারটা দেখিও না, যেহেতু বলে দিছি, এবার নিজে নিজে করো, অ্যাটলিস্ট এটা তো করবা। তো আমাদের ব্যাপারটা খুব সহজ। এই বিন্দুর রেসপেক্টে এটার প্রতিবিম্ব, সরি, আমি যদি কোনোভাবে এই বিন্দুটা বের করে ফেলতে পারি, তাহলে এটার রেসপেক্টে বিন্দুর প্রতিবিম্ব বের করলেই তো হয়, তাই না? তো আমার মেইন টার্গেট এখন এই বিন্দুটা। এটা আসলে কি? লম্বের পাদবিন্দুর একটা অঙ্ক ছিল, মনে আছে 3.6 এ? তাহলে আমি এখন যেটা করব, পি প্রাইমের ইকুয়েশন বের করব। ইকুয়েশন অফ পি প্রাইম, শর্টকাট ইউজ করব। তোমরা কিন্তু একাডেমিকে বোর্ড পরীক্ষা আসলে শর্টকাট ইউজ করিও না, অ্যাডমিশনে আসলে করবা। হ্যাঁ, 4x - 3y মনে আছে তো? শর্টকাট, x আর y এর সহগ ইন্টারচেঞ্জ হয়, আর ডান পাশে কি সেম জিনিস। দেখো, এটার উপরে লম্ব এবং 1,2 বিন্দু, এটার উপরে লম্ব এবং 1,2 বিন্দু, তাহলে 4 × 1 - 3 × 2, 4x - 3y, 4 - 6, এটা কত? -2, তাহলে +2 = 0। বুঝছো? এখন ও বিন্দু স্থানাঙ্ক কেমনে বের করবা? ও আসলে কি? এটা আর 3x + 4y + 1 এই দুইটার ছেদবিন্দু। 3x + 4y + 1 এটার ছেদবিন্দু। সো এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে? তাহলে 1 ও 2 সমাধান করবা। প্রতিস্থাপন, অপনয়ন, ক্যালকুলেটর যেমনে পারো। আমি ক্যালকুলেটর দিয়ে করতেছি।
ঠিক আছে, সবাই ক্যালকুলেটর হ্যাক্স দেখছো তো ইউটিউবে, স্পেশালি কেমনে সমীকরণ সমাধান করতে হয় এটা দেখে নিও। বহুপদী চ্যাপ্টার, হ্যাঁ ইউটিউবে গেলেই আমার একটা প্লেলিস্ট পাবা, সেখানে বহুপদী চ্যাপ্টারে সমীকরণ কেমনে সমাধান করতে হয় সেগুলো আমরা শিখছি। 3 4 -1 4 -3 -2, দেখো তো কত হয় মাইনাস। হে এরকম উদ্ভট মান আসে, এই তোমাদের কি এরকম উদ্ভট মান আসছে? -11/25 আর হচ্ছে 2/25, -11/25 আর হচ্ছে 2/25। এবার চিন্তা করো, এটা হচ্ছে আলফা কমা বিটা। তুমি আলফা কমা বিটা বের করতে পারবা না? সবাই বলো তো। আলফা +1/2, এই যে এই দুইটার মধ্যবিন্দুই তো এটা, সেটা হচ্ছে -11/25। বিটা +2/2 সমান 2/25। এখান থেকে তুমি আলফার ভ্যালুটা বের করবা, এখান থেকে তুমি বিটার ভ্যালুটা বের করবা। ডান। আমাকে সবাই বলো ডান ডান ডান। তাহলে রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, যে কোনো রেখা, সেটা হোক যে কোনো রেখা, বের করতে পারবো না? রেখার সাপেক্ষে যে কোনো বিন্দুর প্রতিবিম্ব আমরা কি বের করে ফেলতে পারবো। এবার মজার জিনিস, এটা তোমরা বৃত্ত চ্যাপ্টার পড়ার পরে বুঝতে পারবা, বুঝছো? এইটা তুমি বৃত্ত চ্যাপ্টার পড়ার পরে বুঝতে পারবা। আপাতত আমি তোমাদের ছোট্ট একটা জিনিস বলি। একটা বৃত্তের কেন্দ্র যদি h, k হয় এবং ব্যাসার্ধ r হয়, একটা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ এই দুইটা জানলেই তার সমীকরণ বের করে ফেলা সম্ভব। একটা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ এই দুইটা জানলেই তার সমীকরণ বের করে ফেলা সম্ভব। তাহলে একটা বৃত্তের কেন্দ্র, কেন্দ্র যদি এটা হয় এবং ব্যাসার্ধ যদি r হয়, তাহলে তার সমীকরণ হচ্ছে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তোমরা শিখবা, খুব তাড়াতাড়ি শিখবা, বুঝছো? একটা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ, একটা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ তুমি যদি জানো, তার সমীকরণ বের করে ফেলা সম্ভব। এখন যে কোনো একটা রেখার সাপেক্ষে, যে কোনো একটা রেখার সাপেক্ষে হ্যাঁ, যে কোনো একটা রেখার সাপেক্ষে তুমি কি করবা? তুমি একটা বৃত্তের প্রতিবিম্ব, হ্যাঁ ধরো এই যে এই বৃত্তটা, এটার প্রতিবিম্ব। এখন এই বৃত্তের একটা কেন্দ্র আছে, একটা ব্যাসার্ধ আছে, বুঝছো? এই রেখার সাপেক্ষে যে 3x + 4y + 1, 3x + 4y + 1 = 0, এই রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্ব। তো আসলে কিন্তু বৃত্তের প্রতিবিম্ব বের করার জন্য, বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ তো আমার কি করা লাগবে জানো? তুমি জাস্ট প্রতিবিম্বের কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করবা, তাইলেই ডান। প্রতিবিম্বের কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করবা। এই আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? প্রতিবিম্বের কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করবা। এবার এই বৃত্তের কেন্দ্র কত সেটা সমীকরণ থেকে বের করা যায়। তোমরা এখনো শিখো নাই, জাস্ট মাথায় রাখো যে এটার কেন্দ্র কি হবে। এটার কেন্দ্র হবে x এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হয়। x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কত হয়? 1। y এর সহগকে -2 দিয়ে ভাগ করতে হয়, সেটা হয় -3/2। এমনে কেন্দ্র বের করে, এমনে কি কেন্দ্র বের করে শিখবা, সামনের চ্যাপ্টারেই শিখবা, ভয় পায় না। তাহলে এই বৃত্তটার কেন্দ্র কিন্তু আমি পেয়ে গেছি 1, -3/2, 1, -3/2। ব্যাসার্ধ পাইলেই কিন্তু হয়। বৃত্তের ব্যাসার্ধ বের করার একটা সূত্র আছে। ব্যাসার্ধ হচ্ছে এরকম, √(r) এইটার বর্গ প্লাস এইটার বর্গ,
বুঝছো? এটার বর্গ প্লাস এটার বর্গ মাইনাস এই ধ্রুবক পদটা। তোমরা পড়বা, নেক্সট চ্যাপ্টারেই পড়বা এগুলা। আপাতত জাস্ট মনে রাখো যে ভাই আসমান থেকে ফর্মুলা বসাইতেছে, ফর্মুলা বসায় কেমনে জানি হয়ে যাইতেছে। তাহলে ব্যাসার্ধ হয় 3/2, ব্যাসার্ধ হয় 3/2। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের এই যে বৃত্তটা, যেটা কোশ্চেনে দেওয়া আছে, যে উপরের বৃত্তটা, হ্যাঁ এই বৃত্তটা, তার কেন্দ্র জানো, তার ব্যাসার্ধ কত? তার ব্যাসার্ধ কত? 3/2। তার ব্যাসার্ধ কত? 3/2। তাহলে আমাকে বলো তো, এই যে নিচের যেই বৃত্তটা, তার কেন্দ্রটা তুমি বের করতে পারবা? রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, তাই না? রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব পসিবল। আর ব্যাসার্ধ তো সেম হবে না? তাহলে আমাদের যে প্রতিবিম্ব, তার কেন্দ্র আর ব্যাসার্ধ তুমি বের করে ফেলছো, তার সমীকরণও বের হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তোমার বৃত্ত চ্যাপ্টারটা শেষ হলে এই অঙ্কটাই তুমি আবার আসবা, আবার এসে তারপর করে ফেলবা। হ্যাঁ বুঝছো? তোমার বৃত্ত চ্যাপ্টারটা শেষ হলে এই অঙ্কটায় আবার আসবা। মেইন কনসেপ্ট হচ্ছে এরকম, তুমি একটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ জানলে তার সমীকরণ জানো, কিংবা সমীকরণ থেকেও কেন্দ্র ব্যাসার্ধ বের করা যায়। তাহলে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ তুমি বের করছো, এখন এইটার প্রতিবিম্বের ব্যাসার্ধ তো সেম হবে, তাহলে ব্যাসার্ধ নিয়ে প্যারা নাই, কেন্দ্রটা খালি আলাদা হবে। কেন্দ্র কি? একটা বিন্দু, রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব তুমি বাইর করছো না? ডেফিনেটলি করছো। ওভাবে করবে। ডান 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 ডান। চলো এবার আমরা আমাদের ফাইনাল টপিকে চলে আসছি। আমাদের ফাইনাল টপিক হচ্ছে রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব। ফাইনাল টপিক কি? রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব। ওকে চলো চলো সবাই মনোযোগ দিবা। ওকে, এখানে 3টা কাহিনী হতে পারে। প্রথম কাহিনী দেখো তো, যেই রেখার সাপেক্ষে যেই রেখার প্রতিবিম্ব বের করতে বলছে, তুমি কি কিছু ধরতে পারতেছো? তারা কি সামহাও কানেক্টেড? রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব, যেই রেখার সাপেক্ষে যেই প্রতিবিম্বটা বের করতে বলছে, এই দুইটা দেখে তোমার কি মনে হইতেছে? 4x + 5y = 1, 5x - 4y, a1 a2 + b1 b2, এটা কত? a1 a2 এটা কত? 0 না? ঠিক আছে, তার মানে এটা একে অপরের উপর লম্ব। তো লম্ব যদি হয়, প্রতিবিম্বের কোনো চেঞ্জ আসবে? যে রেখাটা আছে এটার প্রতিবিম্ব এটা নিজেই, তাই না? বুঝছো? বুঝছো? দর্পণ আর বস্তু রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্বর ক্ষেত্রে এটা যদি লম্ব হয়, তাহলে এটার প্রতিবিম্বটা কি হবে? এইটাই 5x - 4y + 8 = 0, এটাই। ডান। ওকে চলো এরপরেরটা। এবার তাকাও তো, রেখা দুইটা কেমন? সমান্তরাল। এই রেখার সাপেক্ষে এইটার প্রতিবিম্ব সমান্তরাল হলে কি হবে? এই একটা রেখা, বুঝছো? এই একটা রেখা, থ্রি এক্স + 4y + 7 = 0, 3x + 4y এটার সাপেক্ষে 3x + 4y + 2 = 0।
এটার সাপেক্ষে এইটার প্রতিবিম্ব তোমাকে বের করতে বলছে। তাহলে আমাকে বলো তো সেটা কোথায় হবে? সেটাও কিন্তু সাদাটার সমান্তরাল, তাই না? তাহলে এই তিনজনেরই 3x + 4y এই পার্টটুকু সেম, তিনজনেরই এই পার্টটুকু সেম। তুমি কি এটা স্বীকার করো না করো না? করো তো, করো না? করো। এই দুইটার দূরত্ব আর এই দুইটার দূরত্ব সমান, তাহলে যে c1 - c2 সমান হওয়া উচিত, উচিত, ডেফিনেটলি উচিত। দেখো দুইটা সরল রেখা, সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দূরত্ব কত? মডুলাস অফ c1 - c2 বাই √ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এবি তো সবার ক্ষেত্রেই সেম। তাহলে c1 - c2 এটা যদি 5 বারে +5 হয়েছে, তাহলে এটা কি হওয়া উচিত? 7 থেকে আরো 5 বাড়া উচিত। কমাইলে তো হচ্ছে না, কমাইলে তো 2 হয়ে যাবে। তাহলে এখানে কি আরো 5 বাড়ানো উচিত? তাহলে 3x + 4y + 12 = 0, তাই না? সবাই কি বুঝতে পারলাম? আমাদের ফাইনাল একটা টপিক বাকি, তারপর টাটা বাই বাই এই চ্যাপ্টার। বলো বলো বলো, তোমরা কি বুঝিতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারছো, তাই না? ওকে, এইবার দুইটা রেখা, হ্যাঁ, সমান্তরাল না লম্বও না, সমান্তরাল না লম্বও না, সমান্তরাল না লম্বও না, এই ক্ষেত্রে একটার সাপেক্ষে একটার প্রতিবিম্ব আমরা কেমনে বাইর করব? কেমনে বাইর করব বলো? এই সাদাটার রেসপেক্টে তুমি কেমনে হলুদটার প্রতিবিম্ব বের করবে? হলুদটার প্রতিবিম্ব কোথায় হবে? সাদাটা আর হলুদটার সমীকরণ দেওয়া আছে, এটা তুমি পারবা, তুমি পারবা, আমি বলে দিছি, তুমি অলরেডি কনসেপ্ট জানো। আমাকে বলো তো, একটা সরল রেখার সমীকরণ বের করার জন্য কয়টা বিন্দু লাগে? একটা সরল রেখার সমীকরণ বের করার জন্য কয়টা বিন্দু লাগে? তার উপরস্থ 2টা বিন্দু হলেই হয়। আচ্ছা, এই পিঙ্কিটার সমীকরণ আমার বের করা লাগবে। হলুদটাও দেওয়া আছে, সাদাটাও দেওয়া আছে, তাহলে হলুদ আর সাদাটার ছেদবিন্দু তুমি বের করতে পারবা? সেটা দিয়ে কিন্তু পিঙ্কিটাও যাবে। আর একটা বিন্দু, আর একটা বিন্দু, আর একটা বিন্দু হইলেই হয়। সেই বিন্দুটা আমি কেমনে বের করব? তোমাদের সবার এটা পারা উচিত। আমি 30 সেকেন্ড টাইম দিচ্ছি, জাস্ট চিন্তা করো, চিন্তা করো। হ্যাঁ, এই সবাই কঠিন করে চিন্তা করতেছো। আমি বলছি একটা সরল রেখার উপরে 2টা বিন্দু হইলেই হয়, তার সমীকরণ বের করা যায়। দেখো, আমাকে সাদাটার সমীকরণ দেওয়া আছে না, x + 2y - 5 = 0। হ্যাঁ, আর হলুদটার সমীকরণ কি দেওয়া আছে? 2x + 3y - 8 = 0। এই পিঙ্কিটার উপরে 2টা বিন্দু হইলেই হয়। প্রথম বিন্দু বের করা খুব সহজ, এই 2টার ছেদবিন্দু, সেটা দিয়ে কিন্তু আমাদের ওইটাও যায়। তাহলে ছেদবিন্দুটা বাইর করে ফেলাই।
ছেদবিন্দুটা বাইর করে ফেলাই, কি বলো? ছেদবিন্দুটা বের করে ফেলাই। 1 2 5 1 2 5 ক্যালকুলেটর দিয়ে করলাম, তুমি প্রতিস্থাপন অপনয়ন দিয়ে করতে পারো যদি একাডেমিকে আসে। 1,2 কি সুন্দর একটা বিন্দু পাই গেলাম, 1,2। এটা কিন্তু পিঙ্কির উপরেও আছে, তাহলে পিঙ্কির উপরে আরেকটা বিন্দু হইলেই মজা হয়ে যেত, তাই না? পিঙ্কির উপরে আরেকটা বিন্দু হলেই কাজ হয়ে যেত। আচ্ছা, আমাদের হলুদ সরল রেখার উপরে তো কোটি কোটি বিন্দু আছে। আমি একটা বিন্দু চিন্তা করি, ধরো আমি ওয়াই এর ভ্যালু 0 চিন্তা করলাম, তাহলে এক্স এর ভ্যালু কত? 4। আমাকে বলো তো 4,0, এই ধরতে পারছে এবার? 4,0 এটা কি এই রেখার উপরে না? 4,0 এটাই সিদ্ধ করে তো, 4 দুগুণে 8 -8 0, সুন্দর একটা বিন্দু নিছি। এখন আমি তো রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব বাইর করা জানি, তাইলে তো হয়েই গেল। তাহলে এই বিন্দুর যে প্রতিবিম্ব এই রেখার সাপেক্ষে, আমি কি সেটা বাইর করতে পারবো? বলো তো, আমি কি সেটা বের করতে পারবো? ডেফিনেটলি পারবো। তার মানে আমি এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে পারবো। কে কে পারবা না? তাহলে পিঙ্কির উপরে দুইটা বিন্দু পাই গেছি, পিঙ্কির সমীকরণ চলে আসবে, বুঝছো? এই বুঝছো বুঝছো সবাই? আমাকে বলো তো, না বুঝো নাই? এমনি কি করতে পারবা? আচ্ছা দেখো, এটার সাপেক্ষে এটার প্রতিবিম্ব, এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব, রেখার সাপেক্ষে রেখার প্রতিবিম্ব তো এটাই হবে, তাই না? এই তিনজনে কিন্তু একটা কমন বিন্দু দিয়ে যাবে। তাহলে আমার এখন ইয়েলো আর সাদাটা দেওয়া আছে, পিঙ্কির সমীকরণ লাগবে। তো যে কোনো রেখার সমীকরণের জন্য তার উপরস্থ দুইটা বিন্দু হইলেই হয়, দুই বিন্দুগামী রেখার সমীকরণ অ্যাপ্লাই করব। কারণ পিঙ্কির উপরস্থ একটা বিন্দু আমি জানি, সেটা কি? এই দুইটার ছেদবিন্দু। আরেকটা বিন্দু হইলেই হয় না, বুঝছো? এখন এই রেখার উপরস্থ যতগুলা বিন্দু আছে সবগুলার প্রতিবিম্ব পিঙ্কির উপরে হবে না? এই বিন্দুটার প্রতিবিম্ব অবশ্যই পিঙ্কির উপরে থাকবে, প্রত্যেকটা বিন্দুর। তাহলে এই রেখার উপরে আমি র্যান্ডম একটা বিন্দু নিলাম, র্যান্ডম তোমার ইচ্ছা মতো, যেটাই রেখার উপরে, যেটাই সমীকরণকে সিদ্ধ করবে। যে আমি কত নিছি? 4,0 নিছি, তুমি চাইলে অন্য কিছু নিতে পারতা, বুঝছো? তাহলে 4,0 এটার উপরে, তাহলে এটার প্রতিবিম্ব পিঙ্কির উপরে হবে। এখন একটা রেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব আমি তো জানি কেমনে বের করতে হয়, বাকিটুকু আমি SW দিয়ে দিলাম। এটা একটা উপায়, এটা একটা উপায়, এটা একটা উপায়। আরেকটা উপায় আমরা করব, এটা একটা উপায়, আরেকটা উপায় আমরা করব। আচ্ছা, একটা রেখার সমীকরণ বের করার জন্য দুইটা বিন্দু হইলে হয়, আবার একটা বিন্দু আর ঢাল হইলেও হয় না? দেখো তো, পিঙ্কির উপরস্থ একটা বিন্দু আমি পাইছি, তার ঢাল বের করতে পারলেও হয়, তাই না? আমাকে বলো, পিঙ্কের উপরস্থ একটা বিন্দু আমি পাইছি, তার ঢাল বের করতে পারলেই হয়। আর ঢাল কেমনে বের করব? এই কোণ আর এই কোণ সমান। তুমি কি একমত? তুমি কি একমত? দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা সমান প্লাস মাইনাস, মনে আছে, m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, তাই না? এখন এখানে তিনটা সরল রেখা, তিনটা সরল রেখা, এটার ঢাল আমাকে বের করা লাগবে। ধরে নিছি m, সাদাটার ঢাল আমি জানি, ঢাল কত বলতো? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, এটা হচ্ছে সাদাটার ঢাল, ঠিক আছে? হলুদটার ঢাল কত? মাইনাস এক্স এর সহগ, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, ঠিক আছে? তাহলে এই কোণ আর এই কোণ সমান। এখন আগে যে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাসটা কেমনে করবো? আচ্ছা, প্লাস মাইনাসের গ্যাঞ্জামে যাওয়ারই দরকার হয় না, তুমি যদি একটা স্পেসিফিক অর্ডারে নাও, বুঝছো? হয় অ্যান্টি ক্লকওয়াইজ নিবা, না হলে ক্লকওয়াইজ নিবা, বুঝছো? তো চিন্তা করো, আমরা এই অর্ডারে যাব, এই অর্ডারে যাব, বুঝছো?
এম থেকে শুরু করবো, এই অর্ডারে যাব। তাহলে প্রশ্ন মতে, সুন্দর করে লেখো, প্রশ্ন মতে তুমি চাইলে এটা θ1 দিতে পারো, এটা θ2 দিতে পারো। প্রশ্ন মতে tan θ1 ইকুয়ালস টু tan θ2। এখন tan θ1 এর মান কত? তুমি প্লাস মাইনাস দিবা না, তুমি এক অর্ডার থেকে যাইতেছো, এদিক থেকে যাইতেছো, অ্যান্টি ক্লকওয়াইজ যাইতেছো, ওটার ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ যাইতেছো, দুইটার ক্ষেত্রেই চিহ্ন সেম হবে। সো m1 মাইনাস, প্লাস মাইনাস আগে দিবাই না, m1 মাইনাস m2, এই যে প্রথম এই কোণের ক্ষেত্রে এটা m1, এটা m2, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? তারপর tan θ2 এটা কি হবে? tan θ2 এটা কি হবে আমাকে বলো তো। এই যে এটার ক্ষেত্রে আগে কে আসছে? মাইনাস হাফ, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। ক্লিয়ার? এখান থেকে তুমি m এর ভ্যালুটা বের করবা। খুব সহজ। তুমি যে কোনো একটা অর্ডারে যাবা, অ্যান্টি ক্লকওয়াইজ গেলাম, এমটা সাধারণত আগে রাখতে হয়। এটা m1, এটা m2 θ1 এর ক্ষেত্রে, এটা m1, এটা m2 θ2 এর ক্ষেত্রে। তাহলে tan θ1 যখন করবা m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, tan θ2 যখন করবা m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। ক্লিয়ার? তাহলে আমাকে বলো তো কত আসে? উপরে হবে m প্লাস হাফ, নিচে হবে কত? 1 মাইনাস m বাই 2। ওদিকে কত আমাকে সবাই বলো তো, একটু ক্যালকুলেট করে বলো। এই তোমরা কি বুঝছো? ঢাল দিয়েও করা যায়, বিন্দু দিয়েও করা যায়, তোমার যেটা সুবিধা হবে। মাইনাস হাফ প্লাস 2 বাই, তুমি যদি এই জিনিসটা ক্যালকুলেটরে বসায় ক্যালকুলেট করো, এইটা হবে 1/8। তোমার কাজ হচ্ছে এখান থেকে m এর ভ্যালুটা বের করা। তুমি যদি 8 দিয়ে গুণ করে দাও, 8m প্লাস 4 ইকুয়ালস টু, সরি এটা m না, এটা 1 ইকুয়ালস টু 1 মাইনাস m বাই 2। এটা যদি সলভ করো আমাদের m এর ভ্যালু আসে মাইনাস 6/17। আমি কি বুঝাইতে পারছি? আমাকে সবাই বলো তো, তাহলে এই যে পিঙ্কি, তার উপরস্থ একটা বিন্দুও বের হয়ে গেছে, ঢালও বের হয়ে গেছে। তাহলে পিঙ্কির সমীকরণ কি? এক বিন্দুগামী রেখার সমীকরণ, যেটা ক্লাস 9-10 থেকে পড়ে আসছো। y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো তুমি এভাবেও করতে পারো, কিংবা আমাদের আগের কনসেপ্টটা দিয়েও করতে পারো। তুমি এভাবেও করতে পারো, কিংবা আগের কনসেপ্টটা দিয়েও করতে পারবা। ডান, সবাই বলো তোমরা কি বুঝতে পারছো? আমাকে বলো তো, ফার্স্ট নিয়মে বিন্দু কেমনে বের করবা? এই বোকা, একটা সরল রেখার উপরে যে কোনো বিন্দু তুমি বের করতে পারো না? এমন একটা বিন্দু এই সমীকরণকে সিদ্ধ করবে। ফর এক্সাম্পল তুমি ধরে নিলে x এর ভ্যালু 1, তাহলে 2 মাইনাস 8, আচ্ছা 1,2 তো আছে, ধরো x এর ভ্যালু ধরে নিলে 2, তাহলে 2 2 গুণে 4 মাইনাস 8 প্লাস 3y ইকুয়ালস টু 0। সেখান থেকে y এর ভ্যালু চলে আসবে। তোমরা কি বুঝতে পারছো? ঠিক আছে, ডান। তারপর y ইকুয়ালস টু 3x রেখার সাপেক্ষে y ইকুয়ালস টু 4x রেখার প্রতিবিম্ব। এই দুটা খুবই মজার রেখা, কারণ এরা দুইজনেই মূলবিন্দুগামী, তাই না? দুইজনেই কি মূলবিন্দুগামী। তাহলে একটা বিন্দু তো জানোই, ঢাল বের করতে পারলেই কাজ শেষ। পারবা? তোমরা সবাই কি পারবা? আমাকে বলো তো, তোমরা সবাই কি পারবা এটা করতে? পারবা না? পারবা। আমার কি করা লাগবে? আমার কি করে দেওয়া লাগবে? ঠিক আছে, পরেরটাই যাই। দেখো, ফিজিক্সের একটা জিনিস খুবই মজার। একটা আলোক রশ্মি এই সরল রেখা বরাবর পাঠানো হয়। এই সরল রেখাতে আসার পর তা থেকে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি বরাবর সরল রেখার সমীকরণ। তোমরা কি কাহিনীটা বুঝছো? এই একটা সরল রেখা,
এটা হচ্ছে আমাদের দর্পণ। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় সরল রেখাটা। হ্যাঁ, 3x - 2y - 5 = 0 এই সরল রেখাতে আসার পর প্রতিফলিত হয়, অর্থাৎ এই যে এইটা, এই দর্পণটা হচ্ছে 3x - 2y - 5 = 0। ওকে, এখন একটা সরল রেখা এই বরাবর আসছে, এই বরাবর পাঠানো হয়েছে, এই বরাবর পাঠানো হয়েছে। তাহলে এটা কি, যে x - 2y - 3 = 0। এখন এটা প্রতিফলিত হয়েছে। প্রতিফলিত যদি হয়, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান এমনিই তো হবে, তাই না? আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান এই হিসেবেই হবে না? তাহলে সে যখন প্রতিফলিত হয়েছে, সে অ্যাকচুয়ালি এই লাইন বরাবর চলে যাবে, তাই না? এটা থিটা হলে এটাও থিটা, তাই না? আমাকে বলো, আমাকে বলো, সবাই 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 সবাই। ভাই এখানে তো প্রতিবিম্ব হয় নাই, কি বলেন, কেমনে বের করবো? এই পিঙ্কিটার ইকুয়েশনই তো চাইছে, বলো, এই পিঙ্কিটার ইকুয়েশনই তো চাইছে। এখন তুমি চিন্তা করো তো, এই পিঙ্কিটাকে, এটা তো একটা সরল রেখা, এটা কিন্তু এই দিক দিয়ে অসীম পর্যন্ত বিস্তৃত, তাই না? তাই তো, এটা আর এটা কিন্তু সেম সরল রেখা। সিমিলার ভাবে সরল রেখা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত, ও কিন্তু বোর্ডের বাইরেও চলে যাবে। সিমিলার কাহিনী এটা। তাহলে আসলে কি চাইছে? আসলে প্রতিফলিত রশ্মিটা অ্যাকচুয়ালি এটার প্রতিবিম্ব না, এই যে বিপ্রতিব কোণ, সাদাটার সাপেক্ষে হলুদটার প্রতিবিম্ব, সাদাটার সাপেক্ষে হলুদটার প্রতিবিম্ব। আমরা কি বের করতে পারবো? আমরা কি বের করতে পারবো? আমি কি হোমওয়ার্ক দিতে পারবো? আমি কি হোমওয়ার্ক দিতে পারবো? তুমি কি করবা? একটা বিন্দু, এই ছেদবিন্দুটা বাইর করবা, এটা ঢালটা বাইর করবা। ছেদবিন্দুটা বাইর করবা, তো কোনো ব্যাপারই নেই, এই দুটো সমাধান করলেই হয়। এটার ঢালটা বের করবা, বুঝছো? ঢালটা বের করার সময় এই অর্ডারটা নিবা, এই অর্ডারটা নিবা, ঠিক আছে? এটা m1, এটার ঢাল কত? -x এর সহগ বাই y এর সহগ, ওটার ঢাল কত? -x এর সহগ বাই y এর সহগ। তুমি যখন এটা নিবা tan থিটা, m1 এটা, m2 এটা, যখন এটা নিবা tan থিটা, এটা m1 এটা m2। ডান ডান ডান। চলো, আমাদের লাস্ট ছোট্ট একটা জিনিস বাকি আছে। আমরা গত ক্লাসে কি দেখছিলাম বলো তো? দুইটা রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ, তাই না? দুইটা রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ। আমাকে বলো, এই যে সাদা রেখা দুইটা, তাদের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে বলো তো? সবাই, এই হলুদটা আর এই হলুদটা, তুমি কি একটা কথা, মানে একটা জিনিস বুঝতেছো? এই সমদ্বিখণ্ডকের রেসপেক্টে আমাদের রেখা দুইটা পরস্পর প্রতিবিম্ব। তুমি কি এটা 100% অ্যাকনলেজ করো? এটা একটা দর্পণ হিসেবে কাজ করে। দেখো, দর্পণের সব প্রপার্টি কিন্তু মানে কেমনে, যে এই কোণ সমান সমদ্বিখণ্ডক। সিমিলার ভাবে এই সমদ্বিখণ্ডকটাও কিন্তু, তুমি যদি চিন্তা করো সমদ্বিখণ্ডকের রেসপেক্টে রেখা দুইটা, অর্থাৎ সাদা রেখা দুইটা একটা আরেকটার প্রতিবিম্ব, তুমি কি অ্যাকনলেজ করো? একটু জাস্ট চিন্তা করো তো, এই সমদ্বিখণ্ডকের রেসপেক্টে সাদাটার প্রতিবিম্ব পিঙ্কিটা, তাই না? এই সমদ্বিখণ্ডকের রেসপেক্টেও সিমিলার কাহিনী না? পিঙ্কিটার প্রতিবিম্ব সাদাটা, সাদাটার প্রতিবিম্ব পিঙ্কিটা। বুঝছো সবাই? এটা কি মাথায় ঢুকছে যে দুইটা রেখার সমদ্বিখণ্ডকের সাপেক্ষে ওই রেখা দুইটা কি প্রতিবিম্ব? দেখো, এই রেখাটা, এটা ও এবি রেখার দুইটার অন্তর্ভুক্ত কোণগুলার সমদ্বিখণ্ডক। তাহলে এটাকে দর্পণ চিন্তা করে এই দুইটা কি একে অপরের প্রতিবিম্ব না? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো। এই এই
আমাকে কি বলছে, এই রেখাটা, কোন রেখাটা, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এই রেখাটা 3x মাইনাস 4y প্লাস 3, 3x মাইনাস 4y প্লাস 3। হ্যাঁ, এভাবেও চিন্তা করতে পারো বা এখানেও চিন্তা করতে পারো, 3x প্লাস 4y প্লাস 3 ইকুয়ালস টু 0। আর এবি রেখা, ঠিক আছে, এই হচ্ছে এ রেখা, এই হচ্ছে বি রেখা, সরি এবি রেখা, পিঙ্কিটা, পিঙ্কিটার সমীকরণ বের করতে বলছে, এটার সাপেক্ষে এটার সমীকরণ। ডান, আমাদের চ্যাপ্টারটা শেষ, এখন জাস্ট এন্ডিং এ কিছু কথাবার্তা বলবো। তো এর মাধ্যমে ক্যামেরা চাইতেছে না যে আমি তোমাদের চ্যাপ্টারটা শেষ করে চলে যাই, এই জন্য নিজে থেকেই আগে কি হয়ে গেছে, ঠাস করে অফ হয়ে গেছে। তো এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার 17টা ক্লাসের মাধ্যমে চ্যাপ্টার 3 কমপ্লিট। ঠিক আছে, তো 17টা ক্লাসের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট। এবার তোমার কাজ কি হবে সেটা আমি বলতেছি। হ্যাঁ, তোমার কাজ কি হবে সেটা আমি বলতেছি। দেখো, আমাদের বইয়ে একদম লাস্ট পর্যন্ত আমাদের শেষ, সো বইয়ের যে কোনো অঙ্ক এখন তোমার পারা উচিত। ঠিক আছে, একদম 3.7 পর্যন্ত। দেখো, আমি তোমাকে যেই সিরিয়ালে পড়াইছি বইটা কিন্তু এক্স্যাক্টলি সেই সিরিয়ালেই লেখা আছে, বুঝছো? আমাদের ক্লাস দেখেই কিন্তু বইটা করা হয়েছে, আমরা ক্লাসে যেই সিরিয়ালে পড়াবো বইটাও যাতে এক্স্যাক্টলি সেই সিরিয়ালে থাকে, এই জন্যই কিন্তু আমরা ওভাবে করাই দিচ্ছি, বুঝছো? তারপর আমাদের কিন্তু শেষ, সব কনসেপ্ট শেষ, বুঝছো? তুমি যদি দেখো একদম সবার লাস্টের কনসেপ্টটা কি, যে এটা ছিল প্রতিবিম্ব। ঠিক আছে, একদম তুমি চিন্তাও করতে পারবা না যে এক্স্যাক্টলি সেম আমরা স্লাইডে যেমনে পড়াইছি ওই ওয়াইজই কিন্তু বই, বুঝছো? সবগুলাকে সুন্দর করে লেখা আছে। তো তোমার কাজ এখন হবে, তোমার কাজ কি হবে, এই যে এই পর্যন্ত কত নাম্বার পেজ, বোর্ডে আসা বিগত বছরের সৃজনশীল প্রশ্ন সমূহ 204, এই পর্যন্ত তোমার অলরেডি পড়া হয়ে গেছে, আমি ক্লাসের মধ্যেই পড়াই দিছি। এখন তুমি কি করবা, জাস্ট একটু রিক্যাপ করে নিবা আবার বইটা দেখে দেখে। বইয়ে অনেক এক্সট্রা অঙ্ক আছে তোমাদের প্র্যাকটিসের জন্য, ওগুলা করবা। তো সব করা শেষ হলে পরে দেখো এখানে অনেকগুলা সিকিউ কোয়েশ্চেন আছে। হ্যাঁ, এই সিকিউ কোয়েশ্চেনগুলো সলভ করার ট্রাই করবা, এর মাধ্যমে তোমাদের কি এই চ্যাপ্টারটা পূর্ণাঙ্গ হবে। তাহলে সামারি আমি কি দাঁড়াইলাম, একটা চ্যাপ্টার আমরা কিভাবে শেষ করলাম, প্রথমত ডিটেইলড আমরা ক্লাস করলাম, তাই না? ডিটেইলড কয়টা ক্লাস করলাম, 17টা ক্লাস, 17টা ক্লাস করলাম। 17টা ক্লাসে সরল রেখার সবগুলা কনসেপ্ট কি করে ফেলছে, একদম ভাজা ভাজা করে ফেলছি। এন্ড আমি তোমাদের যেই সিকোয়েন্সে পড়াইছি এই বইটা কিন্তু সেই সিকোয়েন্সেই লেখা। হ্যাঁ, তো তুমি সিনক্রোনাইজ করতে পারবা। এন্ড এরকম না যে কোনো জিনিস বাদ দেওয়া হয়েছে, একদম সব কিছু আছে। বাংলাদেশের মার্কেটের যত বই আছে সবগুলাতে যা আছে সবগুলা কম্বাইন্ড করে আমি তোমাদের ক্লাসে পড়াইছি, এই বইটাতে ঠিক সেভাবেই করানো আছে, বুঝতে পারছো? তাহলে ডিটেইলড ক্লাস করলা, ডিটেইলড ক্লাস করলেন, ক্লাস করার সাথে সাথে তুমি কি করছো, একটা ক্লাস নোটও করে ফেলছো। এই ক্লাস নোটটা তোমাকে কি করবে, পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য হেল্প করবে, পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য হেল্প করবে। এখন তুমি যখন একবার 17টা ক্লাস ডিটেইলডে করে ফেলছো, এরপরে কি আবার এই ক্লাসগুলা কোনোদিন করা লাগবে? ডেফিনেটলি। তুমি যদি চাও যে রিভিশন দেওয়ার জন্য তোমার হাতে টাইম আছে, তুমি আরো 2-3 বার এই ক্লাসগুলা দেখতে চাও, এই ডিটেইলড ক্লাসগুলাই দেখতে চাও, তুমি কি রিভিশনের জন্য এই ক্লাসগুলা 2x স্পিডে দেখতে পারো। হ্যাঁ, যদি দরকার পড়ে যে তুমি নোট দেখে বুঝতেছো না, তাহলে রিভিশনের জন্য ক্লাসগুলা 2x স্পিডে দেখবা বা ক্লাস নোট থেকেই রিভিশন দিবা। ঠিক আছে? আচ্ছা, এবার ধরো পরীক্ষা চলে আসছে, পরীক্ষার আগ দিয়ে এখন
পরীক্ষার আগ দিয়ে যদি চলে আসে তখন তোমার কি করতে হবে, ক্লাস নোট দেখে রিভিশন দিতে হবে। কিন্তু যদি এরকম হয় যে তুমি ক্লাস নোট দেখে মানে তোমার রিভিশন দিতে আলসেমি লাগতেছে বা ভয় পাচ্ছ যে অনেক কিছু ভুলে গেছো, তখন সেটা রিভিশন দেওয়ার জন্য ইউটিউবে ওয়ান শট ক্লাস আছে, বুঝছো? হ্যাঁ, এই যে আমি যদি একটু নিচে নামি, এখানে দেখো এই যে সরল রেখার উপরে 4 ঘন্টার একটা ক্লাস আছে। হ্যাঁ, এই 4 ঘন্টার ক্লাসে সবগুলা কনসেপ্ট আমি টাচ করাই দিছি, বুঝতে পারছো? সো 4 ঘন্টায় কিন্তু পুরো একটা রিভিশন হয়ে যাবে। এখানে অনেক ফাস্ট পড়ানো হয়েছে, বাট সবকিছুই মোটামুটি টাচ করানো হয়েছে। এটা যখন তোমার পরীক্ষা চলে আসবে, একটা ক্লাস টেস্ট পরীক্ষা, তুমি চাচ্ছ যে ক্লাস দেখে রিভিশন দিবা, তখন এটা করবা, ঠিক আছে? তাহলে রিভিশন দেওয়ার আরেকটা ওয়ে হতে পারে কি, এগুলা কিন্তু অনেক মানুষ দেখছে, তুমি যদি দেখো মেনলি 25 ব্যাচের জন্য ছিল, দেখো 25 ব্যাচের 8,82,000 বার দেখা হয়েছে। চিন্তা করতে পারতেছো, একটা ক্লাস, ঠিক আছে? বাকিগুলাও দেখো, এরপর অনেকগুলো মিলিয়ন ভিউ হয়ে গেছে। ত্রিকোণ, এই যে দেখো অন্তরীকরণ 1 মিলিয়ন, জটিল সংখ্যা 1 মিলিয়ন। এগুলো হচ্ছে রিভিশন দেওয়ার, তোমরা যারা একাডেমিক প্রোগ্রামে আসো তোমাদের রিভিশন দেওয়ার আরেকটা ওয়ে হতে পারে ওয়ান শট রিভিশন ক্লাস। হ্যাঁ, আর দেখো তোমার এখন যেহেতু অনেক টাইম আছে, তো সবগুলা করতে কোনো প্যারা নাই। তুমি যদি ফার্স্ট ইয়ারে ফাঁকিবাজি করে সেকেন্ড ইয়ারে উঠে যাইতা, তখন আমি বলতাম যে সবগুলো দেখার দরকার নেই, তুমি এটা করো, রিভিশন ক্লাস দেখো, খালি অন্য কিছু দরকার নেই, এরকম বলতাম, ঠিক আছে? বাট এখন যেহেতু টাইম আছে, তুমি সবকিছু এক্সপ্লোর করতে পারো। এরপর হচ্ছে ক্যালকুলেটর হ্যাকস। এই চ্যাপ্টারে কোনো ক্যালকুলেটর হ্যাকস নাই, তবে যেই চ্যাপ্টারগুলো আছে ম্যাথমেটিক্সে ক্যালকুলেটর খুবই ভাইটাল একটা রোল প্লে করবে। সো ক্যালকুলেটর হ্যাকস গুলাও ইউটিউবে দেওয়া আছে, সো ওখান থেকেই দেখে নিতে পারো। চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। ধরো তুমি ম্যাট্রিক্স ও নির্ণয়, এটা যারা পড়ছো, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা জানো যে ক্যালকুলেটর দিয়ে কি করে ফেলা যায়, সব অঙ্কই ঠাস ঠাস করে ফেলা যায় ক্যালকুলেটর দিয়ে, বুঝছো? আচ্ছা, এইবার তোমাদের কিন্তু মেগা এক্সাম আসতেছে, এই কাজগুলা খুব ভালো করে করবা, বই থেকে প্র্যাকটিস করবা। হ্যাঁ, এই যে ওয়ান শট, এটা চাইলে নাও করতে পারো, এটা পরীক্ষার আগে দিই, বাট বাকি যে কাজগুলা এগুলো একটু ভালো করে পড়বা। যাদের 17টা ক্লাস করা হয় নাই, প্লিজ 17টা ক্লাস ভালো করে করবা, বইটা ভালো করে পড়বা, ডান, আর কিচ্ছু লাগবে না। 17টা ক্লাস ভালো করে করবা, নোটটা করবা সুন্দর মতো, বই থেকে প্র্যাকটিস, জাস্ট বইটা একবার পড়বা, বুঝছো? আর আমাদের কিন্তু মেগা এক্সাম আসতেছে, সো এই 17টা ক্লাস ভালো করে পড়ে মেগা এক্সামটা দিবা, তাহলে কিন্তু তুমি একটা ভালো অ্যামাউন্টের প্রাইজ মানি পাবা। আর প্রাইজ মানিটা আসলে ইম্পর্টেন্ট না, হ্যাঁ, যেটা মেজর ইম্পর্টেন্ট, মেগা এক্সামে যারা ভালো করে ওরা সবাই কিন্তু খুব ভালো ভালো জায়গায় চান্স পায়। ইনফ্যাক্ট বুয়েটে এই বছর বা গত বছর বা তার আগের বছর যারা টপ করছিল, হ্যাঁ, ওরা ম্যাক্সিমামই হচ্ছে উচ্চতর গণিত, যেই আমাদের একাডেমিক সাইকেল সেখানের মেগা এক্সামের টপার, বুঝছো? টপ 10-এর মধ্যে কয়েকজন ছিল, আর টপ 100-এর মধ্যে তো ধরো 50%-এরও বেশি ছিল, এরকম একটা সিচুয়েশন, বুঝতে পারছো? তো আমাদের সাইকেল 1-এ আমাদের 3টা চ্যাপ্টার পড়ানোর কথা। আমি জাস্ট একটু এখন একটা সামারি দিয়ে দিই। সাইকেল 1-এ আমাদের কি 4টা চ্যাপ্টার পড়ানোর কথা, অধ্যায় 1, 2, 3, 4, বুঝছো? অধ্যায় 1, 2, 3, 4। অধ্যায় 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক শেষ, হ্যাঁ। অধ্যায় 3 সরল রেখা শেষ। অভিদাদা বৃত্ত শুরু করবে, কি শুরু করবে? বৃত্ত শুরু করবে কে? অভিদাদা। আর ভেক্টর শুরু করার কথা কার? আমার। কিন্তু আমি ভেক্টর শুরু করব না, কেন? তোমরা ফিজিক্সে অলরেডি ভেক্টর পড়তেছো, বা অনেকের আধো আধো যে পড়া হচ্ছে এই অবস্থা। আচ্ছা, তুমি যদি ফিজিক্সের ভেক্টর পড়ে ফেলো, তারপরে ম্যাথসের ভেক্টর আসলে কোনো ব্যাপারই না। 90% জিনিস হচ্ছে সিমিলার। ফিজিক্সের ভেক্টর আর ম্যাথসের ভেক্টর 90% সিমিলার। সো তোমরা আগে ফিজিক্সের ভেক্টর ক্লাসগুলা করো, অপূর্ব দাদা করাচ্ছে, হ্যাঁ। ওটা করানো শেষে তারপর আমি ভেক্টরটা শুরু করব,
দেখবো যে অপূর্বতা কটুক পড়াইলে তোমাদের। ঠিক আছে, এইটা আমি ফিজিক্সের ভেক্টরটা শেষ হলে তারপর করব। তো এখন অভিদাদা বৃত্ত শুরু করবে, আর আমি সাইকেল 2 এ ত্রিকোণমিতি শুরু করে দেব। কারণ ত্রিকোণমিতিও কিন্তু কলেজের ম্যাক্সিমাম কলেজের একদম শুরুতেই ত্রিকোণমিতি স্টার্ট করে। সো ত্রিকোণমিতির 2টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 6, 7। আগে 6 পড়ানো হয়, পরে 7। তো আমি সামনের সপ্তাহে বা তার পরের সপ্তাহে, এক সপ্তাহে একটা গ্যাপ দিয়ে অধ্যায় 6 কোথায়, সাইকেল 2 সেখানে শুরু করব। ওকে, এটা আমরা এক সপ্তাহ গ্যাপ দিয়ে নেক্সট উইক। ক্লিয়ার? যেহেতু একটা গ্যাপ আছে, তোমার কাজ হবে, তোমার যদি সরল রেখায় কোনো গ্যাপ থেকে থাকে সেটা কভার করে ফেলা। তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।